নারীর জীবনের সবচেয়ে প্রিয়জন হচ্ছেন স্বামী, অথচ সেই স্বামীর মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি ফ্যাসিস্টের দোসর দীপুমণি। শেষবারের মতো সুস্থ অবস্থায় স্বামী তৌফিক নেওয়াজকে দেখেছিলেন অনেক বছর আগে। তখন হয়তো বুঝতে পারেননি সেটি ছিল তাদের শেষ দেখা। দীপুমণি জেলের চার দেয়ালের ভেতর স্বামীর মৃত্যুর সংবাদ কিভাবে মেনে নিলেন তা ভাবতেই বুক ভার হয়ে আসে। শেষ মুহূর্তে স্বামীর পাশে থাকতে পারেননি, এই আক্ষেপ হয়তো তাকে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ করে দিবে। প্যারোলে মুক্তি শেষে আবার যখন কারাগারে ফিরবেন, তখন হয়তো তিনি অঝরে কাঁদবেন। হয়তো সেই কান্নার শব্দ চার দেয়াল পেরিয়ে কারো কানে পৌঁছাবে না, শুধু নিঃশব্দ কারাগার জানবে প্রিয় মানুষকে হারানোর সেই অসহায় আর্তনাদ। অবশ্য দীপুমণির সাথে যা ঘটেছে সেটি হবারই কথা ছিল। তিনি ক্ষমতায় থাকতে এমন সব অপকর্ম করেছেন, সেসব অপকর্মের শাস্তি এখন পাচ্ছেন। চলুন একটু পেছনে ফিরে তাকানো যাক। 2008 সালে নির্বাচনের সময় হঠাৎ সারা দেশে আলাদা করে নজর কাড়লেন ডাক্তার দীপুমণি। বিশেষ কি কারণ? সুতির শাড়ি পরা এক অল্প বয়সী নারী, যার কোনো বিশেষ সাজসজ্জা নেই, গা ভর্তি অলংকার নাই, আস্তে আস্তে হাসি মুখে দৃঢ়ভাবে কথা বলা, একদম সাদামাটা একটা বাঙালি নারী, যার চোখ মুখ মায়ায় ভরা, হাসিতে মুক্তা ঝরে। মানে একদম সাধারণে অসাধারণ এই পার্সোনালিটি তাকে আলোচনায় এনে দেয়। শিক্ষিত মার্জিত একজন নারী হিসেবে দীপুমণি আমার মতো অনেকের কাছেই প্রিয় একজন ছিলেন। তার নামটাও সুন্দর, আকৃষ্ট করত সরলতাও। অতপর ক্ষমতা টিকিয়ে রাখতে ধীরে ধীরে তিনিও পথ হারিয়ে ফেললেন, হয়ে উঠলেন ফ্যাসিস্টের অন্যতম দোসর। অভিযোগ রয়েছে, দীপুমণির হুকুমে জুলাই আন্দোলনের সময় শেষ করা হয় শত শত ছাত্র জনতাকে। মুক্তি পাবার পর ফ্রিজিং ভ্যানের সামনে অশ্রুসিক্ত নয়নে স্বামীকে দেখলেন শেষবারের মতো। হয়তো তখন তিনি মনে ভেবেছেন, যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি কত বড় অন্যায় টানা করেছেন। কিন্তু তার মতো একজন ক্লিন ইমেজের নারীকে ফ্যাসিস্টের দোসর হবার কথা ছিল না। স্বামীকে শেষ বিদায় দেবার সময় দীপুমণি হয়তো আরও ভেবেছেন, ইস, হাসিনার কুবুদ্ধি শুনে তিনি যদি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ না হতেন, তাহলে আজ তাকে এই পরিণতি ভোগ করতে হতো না। দীপুমণি কান্না ছাপিয়ে আরেকটি বিষয় দেশবাসীর নজরে এসেছে, তা হচ্ছে মায়ের মুক্তির জন্য দীপুমণির মেয়ের দৌড়ঝাঁপের ছবি। মৃত বাবার পাশে বসে মেয়েটির হয়তো কোরআন শরীফ পড়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে মেয়েটিকে দৌড়াতে হচ্ছে মায়ের মুক্তির জন্য। আজ দীপুমণির প্যারোলে মুক্তির জন্য তার মেয়ের দৌড়ঝাঁপের খবর দেখে অনেকের মনেই হয়তো মায়া তৈরি হয়েছে। একজন মানুষ হিসেবে আমারও বিষয়টি খারাপ লেগেছে, কারণ কষ্টে থাকা একজন মা বাবা কিংবা সন্তানের দৃশ্য স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়ে নাড়া দেয়। তবে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, ব্যক্তিগত আবেগ ও রাজনৈতিক দায়বদ্ধতা এক বিষয় নয়। প্যারোলে মুক্তির আবেদন করতে গিয়ে ডাক্তার দীপুমণির মেয়ে বা আইনজীবীকে গ্রেফতার হতে হয়নি, অথচ জামাত বিএনপি নেতাকর্মীরা প্যারোলে মুক্তির আবেদন করতে গিয়েও অনেকে গ্রেফতার হয়েছেন, আহত হয়েছেন। অনেকে প্রশ্ন করে, জুলাই দেশকে কি দিয়েছে? আমি বলবো, জুলাই ডাক্তার দীপুমণির হাজব্যান্ডের মৃত্যুতে দীপুমণিকে প্যারোলে মুক্তি দিয়েছে। আর হাসিনা কি দিয়েছিল? প্যারোলে মুক্তি দেওয়া তো দূরে থাক, আমান আজমের বাবা গোলাম আজমের মৃত্যুর খবর কানে পৌঁছাতে দেয়নি। মীর কাশেম আলীকে ফাঁসি দিয়ে ব্যারিস্টার আরমানকে গুম করে রেখেছিল। রফিক বিন সাইদি মারা যাওয়ার পরে আল্লামা সাইদিকে 24 ঘন্টা পরে জানানো হয়েছিল। অনেক হয়রানি, অনেক হামলা মামলার পরে প্রায় 25-26 ঘন্টা পরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে প্যারোলে মুক্তি দিয়েছিল মাত্র 2 ঘন্টার জন্য। আল্লামা সাইদিকে তার মায়ের জানাজায় মাত্র 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল। জামায়াত নেতা কামরুজ্জামানকে ফাঁসি দিয়ে পরিবারের কাউকে দেখা করতে দেয়নি, এমনকি ছেলে মেয়ে সহ পরিবারের সবাইকে গ্রেফতার করে রেখেছিল। আল্লামা সাইদির জানাজা ঢাকায় হতে দেওয়া হয়নি। মতিউর রহমান নিজামীর জানাজায় মানুষকে আসতে দেওয়া হয়নি। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জানাজা থেকে অসংখ্য জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রামের এমপি শাহজাহান চৌধুরীর মায়ের জানাজার জন্য মাত্র 3 ঘন্টার প্যারোলে মুক্তি মিলেছিল, কিন্তু দীপুমণির সাথে তা ঘটেনি। সে 12 ঘন্টার জন্য মুক্তি পেয়েছে। অথচ এই দীপুমণি কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী একজন এমপি এবং মন্ত্রী ছিলেন। সে কিন্তু কখনোই তার দল আওয়ামী লীগের অপকর্ম নিয়ে কথা বলেনি। আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক মতের মানুষ, আলেম ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর যে নির্যাতন নিপীড়নের অভিযোগ উঠেছে, সেগুলোর বিচার ও জবাবদিহিতার প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ক্ষমতার পালা বদলের পর তাদের নিজেদের জীবনে কঠিন সময় এলে ইতিহাসের সেই অধ্যায়গুলো মানুষের মনে পড়াটাই স্বাভাবিক।
পবিত্র কোরআনের সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন, আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এই আয়াত আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ক্ষমতা, প্রতিপত্তি ও দুঃসময় কোনোটি চিরস্থায়ী নয়। আজ যে ক্ষমতাবান, কাল সে ক্ষমতাহীন হতে পারে। আজ যে অন্যের কষ্টের কারণ, কাল তাকেও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে, যেটি দীপুমণি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। শিবির কর্মী মাসুদুর রহমান আদনান সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের অপকর্ম সম্পর্কে লিখেছেন। তিনি লিখেন, যেদিন আমার ফুফা মারা যায় সেদিন আমি জানাজায় যেতে পারিনি, কারণ আমার মাকে পুলিশ বলেছিল আমাকে পেলে মেরে ফেলবে। বিশ্ববিদ্যালয়ে আমাকে যখন ছাত্রলীগ টর্চার সেলে রাতভর নির্যাতন করে, তখন আমার মা বারবার কল দিচ্ছিল। ছাত্রলীগ আমার মায়ের কল রিসিভ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলা হয় আমাকে মেরে ফেলবে তারা আজ। আমার মা যখন খুব কাকুতি মিনতি করে একটাবার দেখতে চেয়েছিল আমাকে, তারা আমার মায়ের সেই কান্নাভরা আবদারটুকু রাখেনি, বরং এত বিভৎস ভাষায় গালি দিয়েছিল যা কোনো সভ্য মানুষের সন্তান দিতে পারে না। আমার বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার সহযোদ্ধা সেই গল্প জানে। ঢাকার ওয়ারিতে যুবদল নেতা ফয়সালকে বাড়িতে না পেয়ে তার বাবাকে পিটিয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। এই তো 3 বছর আগের ঘটনা। পাবনায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুলকে বাড়িতে না পেয়ে তার বাবাকে শেষ করে দিয়েছিল লীগের গুন্ডারা। আমার ঢাকা 1 আসনের বর্তমান এমপি খন্দকার আবু আশফাক ভাই তার মায়ের জানাজায় আসতে পারেনি। তাকে প্যারোলে মুক্তি দেয়নি হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। ঢাকা 1-এর জামায়াতের এমপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ভাই তার মায়ের জানাজাটা পড়ার অধিকারটুকু পায়নি, তাদেরকে আসতে দেওয়া হয়নি। আমার রুমমেট ছিলেন এক বড় ভাই, শিবির করতেন। তারে দেখেছি তিনি ঈদে বাড়িতে যান নাই। বাবা যেদিন মারা গেলেন সেদিন ঢাকা থেকে গ্রামে গিয়েছিলেন। ভেবেছিলেন এই বেদনার দিনে অন্তত তারে গ্রেফতার করবে না পুলিশ, কিন্তু জানাজা শেষে পুলিশ তারে গ্রেফতার করে, রিমান্ডে তার পা ভেঙে দেয়। ভাই এখনও স্বাভাবিক হয়ে দৌড়াতে পারেন না। পটুয়াখালীর ছাত্রনেতা নাজমুলের বাবার জানাজাতেও তাকে ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়েছিল। বাবার দাফনটুকু শেষ করতে হাওমাও করে চিৎকার করে পুলিশের কাছে হাত জোড় করছিল, কিন্তু তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ, বাবার দাফনটুকু করতে দেয়নি। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার আপন ভাইয়ের জানাজায় আসতে পারেনি দেশে। এরকম হাজারটা গল্প আছে আমাদের, যেগুলো লিখতে গেলে লক্ষ পৃষ্ঠার মহাগ্রন্থে পরিণত হবে। আমাদের জান ও জবানের অধিকার তো হাসিনা কেড়ে নিয়েছিল বটেই, বাবা মায়ের জানাজার অধিকারটুকু কেড়ে নিয়েছিল হাসিনা। আজকে দীপুমণির মেয়ের কোর্টে দৌড়াদৌড়ি দেখে যারা সরকারকে বর্বর বলছেন, তারা গেল 17 বছর বিবেকে দরজায় তালা দিয়েছিলেন, একটা কথাও বলেননি। দীপুমণিকে 12 ঘন্টার প্যারোলে মুক্তি দিয়ে অবিশ্বাস্য উদারতা দেখিয়েছে সরকার। আওয়ামী লীগের আমলে কেউ একদিনের প্যারোলে মুক্তি পেয়েছে কিনা আমার জানা নেই। দীপুমণির মতো একজন ঘাতক জুলাই রক্ত যার হাতে লেগে আছে, তার জন্য এর চাইতে বেশি প্রত্যাশায় বরং বেইনসাফি। এরপরেও যদি দীপুমণি ও সন্ত্রাস লীগের কোনো দুঃখ থেকে থাকে, সেটুকু সহ্য করা উচিত, কারণ এই আইন তারাই তৈরি করে রেখেছিল, এগুলো তাদেরই হাতের কামাই। কবি নজরুল বলেছেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। সুপ্রিয় দর্শক, আজ দীপুমণি কিংবা তার মেয়ের সাথে যা ঘটেছে, এগুলো কি তার 2 হাতের কামাই? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।